বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এবং দেশের জন্য 2011 সালের 10 মে হচ্ছে একটি কালো দিন। এদিন আপিল বেঞ্চ একটি রায় দেয়। সেই রায়ে তারা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ ঘোষণা করে। সেই আপিল বেঞ্চের নেতৃত্বে ছিলেন বিচারপতি, যিনি প্রধান বিচারপতি ছিলেন এবিএম খায়রুল হক। তার নেতৃত্বে এই রায়টি দেওয়া হয়, যার পর থেকে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতি সেটিও অনেকটা মৃত্যুবরণ করে। বাংলাদেশে অগণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠনের পথ খুলে যায়, যার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করে। তারা নিশিরাতের ভোট করতে সক্ষম হয়, তারা বিনা ভোটে নির্বাচন করতে সক্ষম হয় এবং তাদের ক্ষমতাকে কুক্ষিগত করতে সক্ষম হয়েছে। এইসবের পেছনে একটি রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আর সেটি হচ্ছে 2011 সালের 10 মের রায়। ওই রায়ে এবিএম খায়রুল হক তিনি যে রায়টি দিলেন, সেটির মাধ্যমে বাংলাদেশের মানুষের সঙ্গে তিনি প্রতারণা করেছেন। বাংলাদেশের সর্বোচ্চ আসনে বসে তিনি জনগণের সঙ্গে প্রতারণা করে একটি নির্দিষ্ট দলকে তিনি মূলত সুযোগ করে দিয়েছেন ফ্যাসিস্ট হওয়ার। আজকে তার গ্রেফতারের পর বিএনপি এবং জামায়াত আলাদা আলাদাভাবে কথা বলেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি প্রেস ব্রিফিং করেছেন। সেই প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, এবিএম খায়রুল হকের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, যেটি আইনের মাধ্যমে হবে। আর তার অপরাধ হচ্ছে তিনি জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। তিনি বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণের জন্য যা যা করার সেই রায়ের মাধ্যমে তিনি তাই করেছেন। তিনি তার সর্বোচ্চ শাস্তি কামনা করেছেন। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনিও বলেছেন যে বাংলাদেশের সর্বোচ্চ আসনে বসে পূর্বে এরকম অন্যায় কাজ আর কেউ করেনি, যে কাজটি করেছেন এবিএম খায়রুল হক, তার তিনি শাস্তি দাবি করেছেন। আসলে কি এটি শুধুমাত্র রাজনৈতিক ইস্যু নাকি দেশের ইস্যু? এটি বাংলাদেশের ইস্যু। কারণ বাংলাদেশে এই রায়ের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন পদ্ধতির যে সঠিক ধারা আছে সেটিকে বাদ দিয়ে নির্দিষ্ট একটি দলকে ক্ষমতায় রাখার জন্য কিংবা সেই দলের ক্ষমতা কুক্ষিগত করার যে সকল পন্থা আছে, সেই পন্থার প্রধান কাজ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার। সেটি বিচারপতি খায়রুল হক করেছেন। তিনি করেছেন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হয়ে। তিনি বাংলাদেশের সর্বোচ্চ আসনে বিচারপতির আসনে বসে, প্রধান বিচারপতির আসনে বসে তিনি দেশের মানুষের কল্যাণ দিকে তাকাননি। তিনি বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। তিনি বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণের পথ খুলে দিয়েছেন। তার সর্বোচ্চ শাস্তি যেটা হওয়ার সেটি হবে। তবে আমরা এও বলছি, তিনি বাংলাদেশের মানুষের সঙ্গে অবিচার করেছেন, তিনি বাংলাদেশের মানুষের অকল্যাণ করেছেন, তিনি বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, কিন্তু তার সঙ্গে যেন প্রতারণা না হয়। সঠিক আইনে যে বিচার আছে, যেভাবে বিচার হওয়ার সেভাবেই যেন হয়। তিনি যেন প্রতারিত না হন, তার বিচারটা যেন সঠিকভাবে হয়, আমরা সেই প্রত্যাশা করছি। পাশাপাশি এটি কেবলমাত্র রাজনৈতিক ইস্যু নয়, এটি দেশের ইস্যু। দেশের স্থিতিশীলতার জন্য হলেও তত্ত্বাবধায়ক সরকারটা বাংলাদেশে খুবই প্রয়োজন ছিল, কিন্তু সেটি তিনি বাতিল করেছেন। বাংলাদেশে পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে এবং বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারটি খুবই জরুরি। সেটা হোক নির্দলীয়, এটা কথার পরিবর্তন হতে পারে, ভাষাগত পরিবর্তন হতে পারে, নামের পরিবর্তন হতে পারে, কিন্তু একটি নির্দলীয় নিরপেক্ষ কিংবা তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে আরো অনেক যুগ প্রয়োজন। কারণ বাংলাদেশের মানুষ এখনো সচেতন নয় অনেকটা, কারণ তারা সুযোগ পেলে যে কারো পক্ষে ভোট চুরি করতে পারে। আমি জনগণের কথা বলছি, সবার কথা না, কিছু সংখ্যক জনগণ যারা আধিপত্য বিস্তারের জন্য যে কোনো ব্যক্তির হয়ে কিংবা যে কোনো দলের হয়ে ভোট কেন্দ্র দখল করতে পারে, তারা ভোট কেন্দ্রে মানুষকে যাওয়ার ক্ষেত্রে বাধা দান করতে পারে, ব্যালট বক্স ছিনতাই করতে পারে। এসবের জন্য, এসবকে বাধা দেওয়ার জন্য কিংবা এসব না হওয়ার জন্য প্রয়োজন তত্ত্বাবধায়ক সরকার কিংবা নির্দলীয় সরকার। বাংলাদেশে সেটি পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই আলোকে সেই তত্ত্বাবধায়ক কিংবা নির্দলীয় সরকারের অধীনেই বাংলাদেশে নির্বাচন হবে। তখন জনগণ যাকে ভোট দেবে
সেই নির্বাচিত হবে, সেই জনগণের কল্যাণে কাজ করবে। আমরা এই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ।